ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত আওয়ামী লীগ। ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বিশেষ এক অডিও সাক্ষাৎকারে সময় সংবাদকে একথা জানিয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5ই আগস্ট অবসান হয় 1.5 দশকের আওয়ামী লীগ শাসনের। দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে গা ঢাকা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। হত্যা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছে সাধারণ মানুষ। গ্রেপ্তার হয়ে কারাগারে শীর্ষ নেতারা, আত্মগোপনে রয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে তলানিতে ঠেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম। নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি উঠেছে। সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া কিছু ফোনালাপে জুলাই আন্দোলন ঘিরে অনুশোচনা দেখা যায়নি। আন্দোলনে ষড়যন্ত্রের নকশায় বারবার বলতে চেয়েছেন তিনি। তবে প্রথমবারে অডিও সাক্ষাৎকারে ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে সময় সংবাদকে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। তিনি আরও বলেন, আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলগুলো প্রকাশ করেই আমরা জাতির কাছে শুধরানোর পথ দেখাবো। আমাদের পরিকল্পনা এখন তেমন। প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই, অথবা ক্ষমা চাইব না, এই ধরনের গোঁড়ামি আমাদের কাজ করে না। এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়, বলেন নাসিম। জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে রক্ষার জন্য আমরা অচিরেই কর্মসূচি দেব। গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই দলকে পরিচালনা করব। এদিকে রাজনীতি বিশ্লেষকেরা মনে করছেন, ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ, বরং অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ কর্মী। নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক যুবককে গুলি ও ককটেল বিস্ফোরণে আহত করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 187 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন কফিল নামে এক যুবক। তবে এই মামলার বাদী নিজেই নগর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আসামিও কফিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে কোতোয়ালি থানা পুলিশের খাতায় রয়েছে মাদক আমদানি সহ 3টি মামলা এবং আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি। একাধিকবার গ্রেপ্তার হয়েও গেছেন জেলে। নগরে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী, বাবরের অনুসারী হিসেবে পরিচিত। বিভিন্ন মিছিল সমাবেশে বাবরের সঙ্গে অংশ নিয়েছেন। নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবিতে বাবরের সঙ্গে তার ছবিও আছে। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেছিলেন নগরের নন্দনকাননের বাসিন্দা পরিচয় দেওয়া কফিল উদ্দিন। ওই দিন আদালত বাদীর বক্তব্য গ্রহণ করলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত 4ই আগস্ট নগরের নিউ মার্কেট গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন। ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে এই পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন, ককটেল বিস্ফোরণ ঘটান। এতে বাদী হাতে আঘাত পান। ঘটনার পর হাসপাতালে ভর্তি হন। ঘটনায় জড়িত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ এবং সুস্থ হতে সময় লাগায় মামলা করতে দেরি হয়েছে। মামলার এজাহারে কফিল উদ্দিন দাবি করেছেন যে তিনি একজন চাকরিজীবী। স্থায়ী ঠিকানা দিয়েছেন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে। বর্তমানে নগরের কোতোয়ালি থানার নন্দনকানন এলাকায় 2 নং গলিতে থাকেন। বাবার নাম মৃত জেবেল হোসেন। তবে আনোয়ারার স্থানীয় লোকজন এর সঙ্গে কথা বলে এবং খোঁজ নিয়ে জানা গেছে, কফিলের বাড়ি আনোয়ারার বারখাইন এলাকার 6 নম্বর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে। পুলিশের মামলায় রেজিস্টারে তার নাম মোহাম্মদ আফসার প্রকাশ কফিল।
এদিকে গাইবান্ধায় বিএনপি জামায়াতের ধাওয়া পাল্টা ধাওয়া। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে 1.5 ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী হয়েছেন আহত এবং কয়েকটি মোটরসাইকেল করা হয়েছে ভাঙচুর। বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 8:30 পর্যন্ত পলাশবাড়ী উপজেলা শহরের 4 মাথা মোড় এবং উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছে, মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে পরিষদে ইউপি সদস্যরা গত সোমবার তার অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। এই ঘটনায় বিএনপি নেতারা ইউপি সদস্যের পক্ষে এবং জামায়াত নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেন। বুধবার বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ এলাকায় এই বিষয়ে জামাত ও বিএনপি নেতাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। সন্ধ্যার দিকে বিষয়টি উত্তেজনায় রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা রংপুর মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী ইট পাটকেলের আঘাতে আহত হন, তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এদিকে নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হয়ে গেছে। 100 দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ও সংস্কার দুটির উপরই গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে। প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে 100 দিনে তার সরকারের বিভিন্ন খাতে কার্যক্রম ও সাফল্যের উপরও আলোকপাত করেছেন। তার ভাষণে গুরুত্ব পেয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত পরিবারের পুনর্বাসন ও আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রত্যেক শহীদ পরিবারকে 30 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। আহত ব্যক্তিদের সুচিকিৎসা ব্যবস্থা করার কথা বলেছেন। তার এই আশ্বাসবাণী দ্রুত বাস্তবায়িত হবে, এটাই প্রত্যাশিত। চিকিৎসার দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিরা একবার রাজপথে বিক্ষোভ করেছেন, ফের যেন তাদের বিক্ষোভ করতে না হয়। প্রধান উপদেষ্টা তার ভাষণে গত 100 দিনে অর্থনীতি গতিশীল হয়েছে বলে জানিয়েছেন। কথাটি যদি তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিভিন্ন উদ্যোগ, রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করা বা প্রবাসী আয় প্রবৃদ্ধি প্রসঙ্গে বলে থাকেন, সেটা ঠিকই আছে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে যথাসাধ্য চেষ্টা করার হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। কিন্তু বাস্তবতা হলো, বিগত সরকারের আমলে নিত্যপণ্যের দামের যে ঊর্ধ্বগতি ছিল তার লাগাম টেনে ধরা সম্ভব হয়নি। সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও সরকারের নীতি নির্ধারকদের মনে রাখতে হবে, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে যত ভালো উদ্যোগী নিন না কেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে সেগুলোর বাস্তবায়ন করা খুবই কঠিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।